ক্লাস 8-এর আমাদের ইংলিশের দুটো পোয়েম বাকি রয়েছে ডিসকাশন করার জন্য। ফার্স্ট পোয়েম হচ্ছে লেসন নাম্বার 6-এর দ্য সি, এবং অবশ্যই সেকেন্ড পোয়েমটা হচ্ছে লেসন নাম্বার 9-এর সামার ফ্রেন্ডস। তো দ্য সি কবিতাটা লিখেছেন জেমস মরিস রিভস। দ্য সি বলতে আমাদের সামনে কি ধরা পড়ে, আমরা কি দেখতে পাই, আমরা কি বুঝতে পারি, একটা সুবিশাল বিস্তীর্ণ একটা জলরাশি, যেখানে ঢেউয়ের পর ঢেউ আসছে, কুলে ভাঙছে। সমুদ্র মানে জলভাগ, এটুকুই। যে জলভাগ নিয়ন্ত্রিত হয় পৃথিবীর আবর্তন, রোটেশন অফ আর্থ, সূর্য চন্দ্রের মিলিত আকর্ষণ, বা আমাদের অভিকর্ষ, বা বায়ু প্রবাহ ইত্যাদির দ্বারা। কিন্তু পোয়েট এখানে সমুদ্রকে একটু অন্যভাবে দেখছেন। সমুদ্রকে তিনি নিছক একটা জলভাণ্ডার রূপে দেখছেন না। তার রিয়েলাইজেশনটা কি? জেমস মরিস রিভস, আমরা তার সম্বন্ধে একটু জেনে নিই। 1909 to 1978 was a British author, principally known for his poetry. Was mainly known for his poetry, plays and contributions to children's literature. Plays, নাটক and contributions to children's literature, শিশুদের লেখার জন্য। His books include রয়েছে, তার বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কি সমন্বিত রয়েছে? anthologies for both adults and children. Anthologies মানে হচ্ছে collection of different types of writings. Adults and children. He was also well known as a literary critic and a broadcaster. তিনি পরিচিত লিটারারি ক্রিটিক, একজন সাহিত্য সমালোচক, অ্যানালিটিক, অ্যান্ড ব্রডকাস্টার মানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম বা ইত্যাদি কিছু যারা রেডিওর মারফত যারা ব্রডকাস্ট করতেন, সম্প্রচার করতেন, তাদেরকে ব্রডকাস্টার বলা হতো। এখানে দ্য সিকে, সমুদ্রকে পোয়েট কি হিসেবে দেখছেন, একদম প্রথম লাইনেই তার একটা ইন্ডিকেশন দেওয়া রয়েছে। দ্য সি ইজ এ হাংরি ডগ। দ্য পোয়েট ফাইন্ডস দ্য সি অ্যাজ এ হাংরি ডগ, a dog who is hungry, who is carving for food, who is in need of food. Giant, huge, big, Leviathan, enormous in size, and grey, পাশুটে, ধূসর কালার, গায়ের রং। সমুদ্রের জল নীল লাগে আকাশ পরিষ্কার থাকলে, সমুদ্রের জল কালচে বা ঘোলাটে হয়ে ওঠে আকাশ যখন মেঘে ঢেকে যায়। হি রোলস অন দ্য বিচ অল ডে, সারাদিন ধরে সে এসে বিচের উপর রোলিং করছে, অর্থাৎ তার ওয়েভস, দ্য ওয়েভস আর চার্নিং, CHURNING, দ্য ওয়েভস আর চার্নিং অন দ্য বিচ, সেই স্থলভাগে এসে, সেই সি বিচে এসে আছড়ে পড়ছে ঢেউ এবং এক এক করে ভাঙছে। It is with his clashing teeth and shaggy jaws, with his, অর্থাৎ that means with the dogs, the comparison goes on, with his clashing teeth, একটা কুকুর যেমন তার ক্ল্যাশিং টিথ, সাংঘাতিক, ফিয়ার্স, ভায়োলেন্ট, ক্ল্যাশিং, সাংঘাতিক বিপজ্জনক দাঁত, শ্যাগি জজ, শ্যাগি অর্থাৎ রাফ, ঠিক আছে, কুকুরের চোয়ালগুলো যেমন হয়ে থাকে, এটা কুকুররা যখন খুব রেগে যায় তাদের ক্যানাইনগুলো, অর্থাৎ এই দুপাশে, আমাদেরও আছে দুপাশে, ওপরে এবং নিচে দুটো চারটে করে দাঁত, যে দাঁতগুলো দেখবে ভি শেপের, অর্থাৎ তলার দিকটা অপেক্ষাকৃত সুচালো। আমাদের দাঁতগুলো নিচের দিকের শেপটা তো রেক্ট্যাঙ্গুলার টাইপের, কিন্তু ক্যানাইনের শেপ হচ্ছে ভি শেপের। সেগুলো বলছে, এবার এই কুকুর বা বাঘ বা সিংহ, এদের তোমরা দেখবে ক্যানাইন, অর্থাৎ যেটা দিয়ে ছেদন করে, এরকম সম্ভবত, হ্যাঁ ছেদন করে, সেই দাঁতগুলো ওই রকম টাইপের হয়ে থাকে। তাহলে সে, অর্থাৎ তার এই ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ,
মানে তার যে সেই রোলিংটা সেটাকে কম্পেয়ার করা হচ্ছে কি যে সেই ক্ল্যাশিং টিথ অর্থাৎ সেই সাংঘাতিক দাঁত অ্যান্ড শ্যাগি জজ এবং রাফ জজের সঙ্গে, চোয়ালের সঙ্গে। আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে বাইট করে যাচ্ছে, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ধরে একটার পর একটা ঢেউ এসে ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ছে। এই জন্য বলা হচ্ছে কি আওয়ার আপন আওয়ার হি নোজ হি বাইটস, সে কামড়াতে যাচ্ছে। কি কামড়াতে যাচ্ছে? দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। রাম্বলিং, রাম্বল করা মানে হচ্ছে যা ঘর্ষণ হচ্ছে, ক্র্যাশিং, অ্যান্ড টাম্বলিং গড়িয়ে পড়ছে, ফলিং স্টোনস, জল গিয়ে ধাক্কা মারছে, জলের সঙ্গে পাথরের বা পাথরে পাথরে ঘষা লাগছে এবং একটা পাথরের ওপর থেকে আর একটা পাথর বিচ্যুত হয়ে পড়ছে, টাম্বলিং স্টোনস। অ্যান্ড বোনস, এবং সে যেন হাড় বলে সে চিৎকার করে, অর্থাৎ সমুদ্রের যে একটা রোরিং, সেই রোরিংটাকে এখানে সেই বোনস হিসেবে বোঝানো হয়েছে। The giant sea dog moans, licking his greasy paws. The giant sea dog moans, moaning করছে, সে যেন গ্রোনিং করছে, আর্তনাদ করছে, moans. Licking his greasy paws, এবং সে তার greasy paws, কুকুরদের স্বভাব হচ্ছে কি তারা খাওয়া হয়ে যাওয়ার পর থাবা চাটে বসে বসে, অর্থাৎ তারা যে মিলটা গ্রহণ করেছে, ইট আপ করেছে, সেটাকে তারা রিলিশ করে। আমাদেরও দেখবে একটা ধর্ম আছে, এখন হয়তো অনেকেই সেটা জানি না বা আমরা হয়তো ফলো করি না। বাবা কাকা জ্যাঠাদের আমলে তারা কি ছিল, তারা খেয়ে আঙুল জিভ দিয়ে বা মুখের মধ্যে দিয়ে চেটে খেতেন, অর্থাৎ আঙুলেও যাতে সেই খাবারের বিট বা পার্টিকেলস না লেগে থাকে। দ্যাট ইজ কল্ড রিলিশিং দ্য ফুড টু দ্য এক্সট্রিম এক্সটেন্ট। লিকিং করা, চেটে খাওয়া, হিজ গ্রিজি পজ, সে তার থাবাটা গ্রিজি অর্থাৎ গ্লসি। গ্রিজ একটা তৈলাক্ত জিনিস, এই যে গাড়ি যেগুলো চলে, ট্রেন সমেত, ট্রেন, বাস, ট্রাম, লরি, ট্যাক্সি, যে কোনো এই ধরনের যে গাড়ি, সেই গাড়ির চাকা যে ঘোরে, চাকা ঘোরার জন্য সকলের ক্ষেত্রেই একটা সাধারণ জিনিস থাকে কি, একটা দণ্ড থাকে, সেই দণ্ডের মধ্যে চাকাটা ফিক্সড করা থাকে, তাই তো? যে সেইখানে সেই দণ্ডটা তো কিছু দিয়ে আটকানো থাকে, সেই জায়গায় গ্রিজটা দিতে হয়, চাকার ঘূর্ণনটা যাতে ঠিক থাকে। ওকে, সেকেন্ড স্ট্যান্জা আসছেন, when the night wind roars, now when it comes night and the moon rocks in the stormy cloud, এবং moon strikes in the, চাঁদকে গিয়ে ধাক্কা দেয় বা ঢেকে দেয়, রক করে দেয়, অর্থাৎ তাকে সম্পূর্ণরূপে ফ্রিজ করে দেয়, কে? স্টর্মি ক্লাউডস, ঝোড়ো মেঘে। He bounds to his feet, he tied up to his feet and snaps and snips, সে শুকতে থাকে, অর্থাৎ সেই সমুদ্র তাকে যেন মনে হয় কি বেঁধে রেখে দিয়েছে। অর্থাৎ কি হয়, এক একটা ঢেউ এসে কুলে বাড়ি খেয়ে ঝাপটা অনেকটা করে ওঠে। একটা কুকুর দড়িতে বা চেন দিয়ে যে বাঁধা আছে, সে তার বাড়িতে কোনো অপরিচিত বা তার অপছন্দের কোনো ব্যক্তি এলে সে দেখবে এমনভাবে তেড়ে যায় তার দিকে বা তেড়ে গিয়ে ডাকতে শুরু করে যেন মনে হয় যে সে এক্ষুনি পারলে শিকলটাকে ভেঙে দেবে, ছিঁড়ে ফেলবে। সেটাই বলছে, হি বাউন্স টু হিজ ফিট, সে যেন তার পায়ে বাঁধা রয়েছে, তার পায়ে যেন চেন বাঁধা রয়েছে, সমুদ্র যেন আটকানো রয়েছে, কারণ সে তো তার ওই পরিসরে আটকানো। ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, সে শুঁকতে থাকে। শেকিং হিজ, আর কি করে, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, শেক করে, সে ঝাঁকুনি দেয়, এবং ঝাঁকুনি দিচ্ছে কি, শেকিং হিজ ওয়েট সাইডস, তার ভিজে দিক, ওভার দ্য ক্লিপস, ক্লিপস মানে হচ্ছে রক সারফেস বা রক অ্যারেঞ্জমেন্টস, ওভার দ্য ক্লিপস, অ্যান্ড হাউলস অ্যান্ড হোলোজ লং অ্যান্ড লাউড, হাউলস অ্যান্ড হলোজ, ওই রোরিং করে, লাউড অ্যান্ড লং, দীর্ঘস্বর, অর্থাৎ সমুদ্র সে কি করে, ওই পাথরগুলো এসে ঝাপটা মারছে,
ঝাপটা মারার ফলে কি হচ্ছে, ঢেউটা ক্ষুদ্র ক্ষুদ্র অজস্র জলকণায় ফেটে যাচ্ছে এবং সেই স্প্ল্যাশিং সাউন্ডটা সেটা শোনা যাচ্ছে। সেটাকেই পোয়েট বলছেন কি, অ্যাজ ইফ দ্য সি ডগ ইজ হাউলিং ইন আ হলো ভয়েস, ইন আ হলো টোন, লাউড অ্যান্ড লং। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন। এইটা তো গেল হচ্ছে রাফনেস সমুদ্রের, কিন্তু যখন কোয়াইট ডেজ অফ মে অর জুন, যখন মে বা জুন মাসের শান্ত দিনগুলি আসে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, অ্যান্ড মে জুন মাসটাকে ওখানে স্প্রিং সামার, দ্য ওয়েদার ইজ মাচ মোর কোয়াইট দ্যাট টাইম, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, স্যান্ড ডিউনের ওপর যে ঘাসগুলো, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তারা আর তাদের রিডি টিউন মানে হচ্ছে সেই ডালপালার যে শব্দ, একটার সঙ্গে একটার আঘাতে, পাতার সঙ্গে পাতার ঘর্ষণের ফলে যে শব্দ, হ্যাঁ, সেই রিড মানে আগাছা, রিডি টিউন, সেই আগাছার মধ্যে দিয়ে বাতাস বয়ে চলার ফলে যে সৃষ্ট শব্দ, যে কোনোভাবেই দেখো সে শব্দ হতে পারে, তাই না? তোমরা সেই ক্লাস 6-এ তোমরা হাট কবিতায় পড়েছিলে যে বাজে বায়ু আসে বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে। বাঁশও তো রিডস এক ধরনের, তাই না? বাঁশও তো এক ধরনের এই আগাছা, ঘাস জাতীয় জিনিস। আমি সমুদ্রের তীরে বাঁশের কথা বলছি না, কিন্তু সেখানেও তো অনেক রকমের গাছ হয়, সেটাই বলছি। যাই হোক, গ্রাসেস অন দ্য ডিউন, তাহলে ডিউন মানে হচ্ছে কি, স্যান্ড হিপ, বালি স্তূপ। প্লে নো মোর, বালিয়াড়ি যাকে বলে, দে আর রিডি টিউন, আর তারা মানে রিডি টিউন, সেই আগাছা, সেই গাছের মধ্যে দিয়ে যে শব্দ সৃষ্টি করার জন্য যেভাবে বাতাস বইতে হবে, সেরম বাতাস আর বয় না। ইট ইজ হেড বিটুইন হিজ পজ, তার মাথাটাকে দুটো থাবার মধ্যে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, সে যেন সেই বালির তটভাগে ঘুমিয়ে থাকে শান্তভাবে। অর্থাৎ দেখো এখানটায় দিয়ে কী বোঝানো হচ্ছে, সমুদ্রের যে কোয়াইটনেস। তোমাকে যদি বলে দুটো লাইন লেখো, যে দুটো লাইনে বোঝানো হচ্ছে যে সমুদ্র কতখানি শান্ত, তুমি এখান থেকে লিখতে পারবে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোর্স। এত ধীরে, হি স্কেয়ারসলি স্নোর্স, স্কেয়ারসলি, হার্ডলি, এভার, রেয়ারলি, স্নোর্স, মানে সে যে নাসিকা গর্জন করা, স্নোরিং সাউন্ড, ক্রিয়েটিং a harsh noise through the nose while sleeping, creating a harsh noise through nose while sleeping. Actually it is caused due to obstruction in breathing. ঠিক আছে, scarcely, rarely snores, তার আওয়াজ শোনা যায় না। সমুদ্র তখন এতই শান্ত থাকে যে তার যে ঢেউয়ের যে উচ্ছ্বাস, মানে যে স্প্ল্যাশিং সাউন্ড, সেই স্প্ল্যাশিং সাউন্ডটাও আর শোনা যায় না। এই কবিতাটার অ্যাক্টিভিটি তোমরা করে ফেলবে বাড়িতে, এবং যথাসময় আমরা সেগুলো চেক করব। এরপরে যে পোয়েমটায় আসবো সেটা হচ্ছে সামার ফ্রেন্ডস, আসছি পরে সেটায়।